অ আ হস্যই দীর্ঘই বয়াকার বয়াকার বাবা আর ময়াকারী বল বল দাদু ভাই বল 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 ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না? আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না বাবা। কেন যাব? কোথায় যাব? এই 21 বছর ধরে তোমার কাছে থেকে থেকে আমি যে একটু একটু করে তোমার মেয়ে আরতি হয়ে গেছি বাবা। আরতি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুই তো আমারই মেয়ে আরতি। আরতি ছিল আমার ছেলেবেলার বান্ধবী। এই কথা আমার স্বামী ছাড়া কেউ জানতো না। বিয়ের পরে তার ভালোবাসার আনন্দে এই কথা আমি তাকে বলতে ভুলে গেছি। কি হলো মা, তুই তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস? বাবা ভাবতেই হবে, ভাবতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। আদ্যা শক্তি মা মহামায়া যেমন পিতা গিরিরাজের ঘরে এসেও ওই কৈলাসপতি স্বামী শিবের কথা ভাবতো, তুইও নিশ্চয়ই আমার জামাইয়ের কথা ভাবছিস। তুমি ঠিকই বলেছো বাবা, তোমার ধারণাই সত্যি। এই জন্যই তো এই বৃদ্ধ গিরিরাজ প্রত্যেক দিন তোকে জিজ্ঞাসা করে, ও মা উমা, মহেশ্বর যদি কোনোদিন তোকে নিতে আসে তখন তুই কি করবি? আমি কৈলাসেতে যাবে গো চলে, গিরিরাজের অঝরে ঝরে ঝরে বেজে যায় পাশাদের দুজবে, অঝরে ঝরে ঝরে বেজে যায় পাশাদের দুজবে। কৈলাসেতে ঘরে
মামি নৌকা রাঙিয়ে দিতে পা কি বলিবে গো শরৎ কালে আবার আসিমা ঘরে রে মামি নৌকা রাঙিয়ে দিতে পা কি বলিবে গো শরৎ কালে আবার আসিমা ও গো ভজন করে দেবে তারে ভজন করে দেবে তারে ফুল দিয়ে থাকবে অজরে জরে জুড়ে বেরিয়া পাশানের অজরে জরে জুড়ে বেরিয়া পাশানের কৈলাসেতে যাবে না না, তোর কোথাও যাওয়া হবে না। তুই চলে যাবি বলেই কি তোকে আমি 21 বছর ধরে আমার এই বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম। কার্তিকের মতো ওই দাদু ভাইকে তিল তিল করে কষ্ট করে 21 বছর ধরে মানুষ করেছিলাম। চলেই যদি যাবি তাহলে ফিরিয়ে দিয়ে যাবি আমার মায়া মাখা স্নেহ জোড়ানো 21টা বছর। বল, পারবে ফিরিয়ে দিতে? পারবে? বাবা দাদা ভট্টাচার্য মশাই কোথাও যাবে না, আপনি এভাবে জড়িয়ে ধরবেন না, কোথাও যাবে না। যদি পালিয়ে যায়, যদি ভব ভোলার ডাক শুনে এই বাবাকে ফেলে চলে যায়, তখন আমি কি করব? আমি যাব না বাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও কি শান্তি পাবো না। না, না। তুমি শান্ত হও বাবা। নানা ভট্টাচার্য মশাই না, দিদি কোথাও যাবে না, তোমাকে ছেড়ে কোথাও যাবে না ভট্টাচার্য মশাই। তাহলে তাহলে তুমি বিজয়ার গান গাইলে কেন মানি? কেন শোনালে তুমি আমাকে ওই বেদনার সুর? ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে ভট্টাচার্য মশাই, আমার বড্ড ভুল হয়ে গেছে। ওই গান আমার গাওয়া উচিত হয়নি ভট্টাচার্য মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি অনুরোধ করলেও এই বিজয়ার গান আর কোনোদিন গাইব না ভট্টাচার্য মশাই, আমি আর কোনোদিন। বাবা বাবা চলো, তোমার সন্ধানকে সময় হয়ে গেছে। ওরে মা, আমার সেবা করতে করতে তুই যেন তোর স্বামী আর বড় ছেলের কথা ভুলে যাস না রে মা। তাই কি কখনো পারি বাবা? তারা যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, তাদের কথা যে আমার মনে পড়বে। আমি যে এক সকালে সন্ধ্যায় তাদের মঙ্গল প্রার্থনায় চৌকাঠে ষষ্ঠী ফোঁটা দিয়ে বলি, তারা যেখানেই থাকুক আমার কথা মনে রাখুক আর নাই রাখুক, তুমি আমার স্বামী সন্তানের মঙ্গল করো ঠাকুর। স্বামী দাদু, আজ আমি দারুণ ইন্টারভিউ দিয়ে এসেছি। অফিসার যতগুলো প্রশ্ন করেছিলেন সব প্রশ্নের উত্তর আমি ঠিক ঠিক দিয়েছি। দেখি তুমি কাঁদছো কেন মা? না রে দাদু ভাই, তোর মা কাঁদেনি তো। কাঁদছে দাদু, কাঁদছে। অর্জুন, বলো না মা, কেন তুমি কাঁদছিলে? কেন চোখের জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল? দাদুর এ মাসের পেনশনের টাকা ফুরিয়ে গেছে বুঝি? তুমি যে বাচ্চা ছেলে মেয়েদের পড়াও, তাদের মাইনের টাকা খরচ হয়ে গেছে বুঝি? অর্জুন, বলো না মা, কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা তোর বাবার জন্য কাঁদছিল রে দাদু ভাই। তুমি বাবার জন্য আর কোনোদিন কাঁদবে না। অর্জুন, যে বাবাকে আমি ঘৃণা করি সেই বাবার জন্য তুমি কোনোদিন চোখে জল ফেলবে না।
অর্জুন, কি বললি? বাবাকে ঘৃণা করিস? ওরে না না, পাপ হবে পাপ। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা? আরে অর্জুন, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন্তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। মানি না আমি শাস্ত্রের কথা। যে লোকটা মিথ্যা সন্দেহ করে 21 বছর আগে আমার অনাথিনী মাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাকে আমি পিতা বলেও মানি না, স্বর্গ বলেও মানি না। কেন মানিস না অর্জুন? কেন মানবো মা? আমার বাবা বলে তোমরা যাকে সম্মান দেখাতে বলছো, সেই ভদ্রলোকের না বলেছিল এই 6 মাসের সোম তার ছেলে নয়, আমি নাকি তোমার অবৈধ সন্তান। তার শিভুলকে মিথ্যে প্রমাণ করার জন্যই তো সেই দিনে 6 মাসের শিশু তোকে বুকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে যখন এসেছিলে তখন সেই লোকটার কথা তুমি মনে রেখেছো কেন? কেন তার জন্য চোখের জল পেল? কেন সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসে এখনো স্মৃতিতে সিঁদুর পরো মা? পড়তেই হবে, এটাই যে সমাজের নিয়ম, এটাই যে সংসারের নিয়ম। বারে বাহ, সময় সংসারের কি অদ্ভুত সুন্দর নিয়ম। মহানুভব স্বামী শিশু পুত্র সহ তার স্ত্রীকে মিথ্যা সন্দেহ করে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দেবেন, আর হতভাগিনী স্ত্রী সেই আদর্শ স্বামীর মঙ্গল কামনা করে চিরকাল স্মৃতিতে সিঁদুর পরবে। বারে বাহ, সময় সংসারের কি অদ্ভুত সুন্দর নিয়ম। অর্জুন, এ তুই কি বলছিস অর্জুন? আমি সমাজের এই পুরনো সিস্টেমটাকে চেঞ্জ করার কথা বলছি মা। অর্জুন, আমি বেরিয়ে আসতে চাইছি একটা অবক্ষয়ের ব্যারিকেড ভেঙে। আমি ভাঙবো, আমি সব ভেঙে চুরমার। কি বললি? সব ভেঙে চুরমার করে দিবি? তাহলে দে, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক ভেঙে চুরমার করে দে। এটা পুরনো নিয়ম। দাদুর সঙ্গে স্নেহের সম্পর্ক ভেঙে টুকরো টুকরো করে দে। এটা আরো পুরনো নিয়ম। আমার মাতৃ হৃদয় ভেঙে টুকরো টুকরো করে মাতৃ স্নেহের পুরো সিস্টেমটা তুই চেঞ্জ করে দে। এটা আরো পুরনো নিয়ম। তুমি আমাকে ক্ষমা করো মাগো। তুমি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে তোমার মুখে বাবার কথা, নিখিল গুপ্তের কথা শুনে শুনে আমার মনের মধ্যে একটা দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে। তাই আমি চাকরি খুঁজতে গিয়ে দাদাকে খুঁজেছি, বাবাকে খুঁজেছি, খুঁজে বেরিয়েছি সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে। আমার অবচেতন মনের শত্রু অন্বেষণ আমাকে যে পাগল করে দেয় মা। তাদের কাউকে তোকে খুঁজতে হবে না, শুধু মা শব্দের মানে খোঁজ, আর মায়ের আদর্শকে ভালো করে চিনে না। ওরে, এই সংসারে যারা মাকে চিনেছে তাদের কাউকে চিনতে হয় না, আর খুঁজতে হয় না রে, খুঁজতে হয় না। আমি দেখেছি তোমার মহিমা, মহিমার্তি মূর্তি। ওই মূর্তি আমি চিরকাল পুজো করবো চোখের জল দিয়ে, প্রয়োজন হলে বুকে রক্ত দিয়ে। কিন্তু সেই স্বার্থপর সন্দেহকারী বাবাকে কোনোদিন এদিকে ছুটে আসছে, নিশ্চয়ই ছেলের কোনো বিপদে পড়েছে। ভয় নেই, আমি আসছি। কে তুমি? কি হয়েছে তোমার? আমি ওই বস্তির ছেলে। 3 মাস আগে আমার বাবা মারা গেছে।
এই 3 মাস ঘর ভাড়া দিতে পারিনি বলে ওই বস্তির মালিক গুন্ডা লাগিয়ে আমাকে ঘর থেকে উচ্ছেদ করতে চাইছে। কি তো করেছে? তুমি বস্তির ঘরে বাস করবে অথচ ভাড়া দেবে না, তা কি করে হয়? কিন্তু আমি ভাড়া দেব কিভাবে তা বুঝতে পারবে? তার মানে বাবা মারা যাবার পর আমি দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাই না। তোমার মা নেই? না, তোমার দাদা দিদি আত্মীয় স্বজন কেউ নেই, কেউ নেই এই পৃথিবীতে। আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি বড় অসহায়। আমি ছোট্ট একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম। সেখানে খেলনা তৈরি হতো দিনের বেলায়, রাতের বেলায় হতো 2 নম্বরই কাজ। আমাকে সে কাজে লাগাতে চেয়েছিল, তাই 1 মাস আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন বস্তি থেকে আমাকে বের করে দিলে আমি কোথায় যাব বলতে পারেন? আমার মতো বাবা মা মরা ছেলেদের ঘরে শত্রু বাইরে শত্রু, আমাদের কি লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার আশ্রয়? জিনিসপত্র বিছানা এমনকি সব কিছু ছুড়ে ফেলে দিয়েছি। তোমরা হাসবে না বলে দিচ্ছি। তুই মদন ওই ঝগড়াটার সামনে রবি নিচ্ছিস। সামলে কথা বলবি জানোর। বেশি রোস্তাবি করলে ওই মুখের ম্যাপটা পাল্টা দেবো। বস্তির মালিকের পোষা গুন্ডা দুইখানে ঝাপটা খেয়ে দুজনে লটকে বললি যে করবি। শহরের বাচ্চারা আমার কথার উত্তর দে। অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ছেড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম। কোন রকমে বাঁচতে হবে। এই বর্বরতা বোধের মুখে লাথি মেরে অসহায় পাপ পাহারা ছেলেটাকে আমার মতো ভাই বলে কাছে টেনে নিতে পারিস না। নরক গুলজার হয়ে যাবে। সেবাব্রত গুপ্তের পোশাক গুন্ডারা সেই অপরিণামদর্শী যুবক অর্জুনের মাথায় লোহার ডান্ডা মেরে মাথাটা ঘুরিয়ে ভেঙে দেবে। তোমার এত বড় সাহস, আমাদের লোক বস্তি উচ্ছেদ করতে গেলে তুমি তাদের মেরে তাড়িয়ে দিয়েছো। তাই যাই বলে মিস্টার রবি, সাহস আছে। সাহস নয় ওরা দুঃসাহস, আর তার সেই দুঃসাহসের পরিণাম হবে মিস্টার সেবাব্রত গুপ্তার উচ্চ আলিঙ্গন। তার মানে দেখবেন ওই সেবাব্রত গুপ্তা সাহসী যুবক অর্জুনকে চাকরি দেবে, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব। আপনি মিস্টার সেবাব্রত গুপ্তকে চেনেন না মিস পল্লবী? চিনি মিস্টার রবি। মাত্র 1 বছরের বিয়ে চাকরি করলেও ওই লোকটাকে আমি যতখানি চিনি আপনি ততখানি চিনেন না মিস্টার রবি। আপনি একজন ক্যারিয়ারটি উঁচুতে ওঠার স্বপ্ন সবসময় আপনি দেখেন, কিন্তু ওই গুপ্তাদের চিনতে না শিখলে আপনি কোনদিন উঁচুতে উঠতে পারবেন না মিস্টার রবি। মিস পল্লবী, আমি বড় অসহায়, একা। আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ, তুমি বিশ্বাস করো পল্লবী, তোমার এই অদ্ভুত ইন্টেলিজেন্সি আমাকে মুগ্ধ করেছে। তাই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। সত্যি? আমি না একটা কথা বিশ্বাস করো, তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তার মানে? এই কথা তুমি কোনদিন বলতে পারিনি। আমি তোমাকে
ভীষণ ভীষণ ভালোবাসি। পল্লবী, রবি, তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। তুমি লজ্জা পেলে কি হবে আমার? ভালো জানো তুমি মনটা হারালা, এখন রাখতে হবে পাই না তোমার মাদো আপনারা গরম। তার মানে বুঝতে পারছেন না? বুঝতে পারছেন ব্যাপারটা? দাঁড়ান বুঝিয়ে বলি। কোথাকার কোন অর্জুন না ফরচুন জয় নামের ছেলেটাকে সাহেবের লোকের হাত থেকে তুলে নিয়ে গেছে। তার উপর আপনাদের এই কীর্তি। গোপাল গরু লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় পাঠে। হাসবেন না, হাসবেন না ম্যানেজার বাবু। আর আপনিও কলগেটের বিজ্ঞাপনের মতো দাঁত বের করে হাসবেন না ম্যাডাম। ভালোবাসার বকবকম বাদ দিয়ে অফিসের কাজগুলো সেরে ফেলুন। চুপ করো, বাকি কাজ না হয় বাইরে গিয়ে সারবেন। চুপ করো। এতদিন তো চুপ করে ছিলাম, কিন্তু আজ কথাটা না বলে পাচ্ছি না। কি কথা? এই ধরুন সরকারি অফিসে বলুন আর বেসরকারি অফিসে বলুন, সব অফিসে আমাকে প্রায় কাজে যেতে হয়। তা গিয়ে কি দেখি জানেন? কি দেখো? জড় মানিক। আর কানে কানে শুনি বক বক কে বলছে যাও তো, আবার কেউ বলছে ও সোনা কাছে এসো না। কেউ কেউ আমার মুখে কথাই বলে না, বলে পায়ে পায়ে, হাতে হাতে, নাকে নাকে, চোখে চোখে, ঠোঁটে ঠোঁটে। আপনারা সকল সময় যদি এই সব চালিয়ে যাবেন, কাজগুলো করবেন কখন? আমরা কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজ একেবারে টকাই আমরা হয়ে আছি। তারপর অফিসে এসে যদি দেখে আপনারা কাজ বাদ দিয়ে এই সব চালিয়ে যাচ্ছেন, তাহলে কি হবে জানেন? কি হবে? একেবারে একটা বোম্বার যাবে। আমার সঙ্গে তোমার ব্যাপার যদি ওই মিস্টার গুপ্ত জানতে পারেন তাহলে তো। কোনো চিন্তা নেই মিস পল্লবী, আমাদের গুপ্ত প্রেম ওই গুপ্ত সাহেবের কাছে এত সহজে প্রকাশ পাবে না। রবি, রবিবার দিন তোমার সাথে আমার অনেক কথা হবে। শুধু কথা হবে আর কিছু হবে না? হবেই তো সুইট ময়দান নেই। এখন নয়, নৌকায় চেপে মাঝ গঙ্গায় গিয়ে বলবো লোলা আই লাভ ইউ, লোলা। এই মানুষগুলো ঘরে বউ ছেলে থাকতেও বাইরে সুন্দরী মেয়েদের দেখলে মোমবাতির মতো গলতে গলতে বলতে লাগে আই লাভ ইউ। তার উত্তরে আমি বলি আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। ওই পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির চেয়ারম্যান মিস্টার রবি ব্যানার্জিকেও কথা বলবে না। কি বলবো স্যার?
তোমাকে যেমন করে হোক জানতেই হবে আজকের এই সেবব্রত গুপ্ত আর 21 বছর আগে নিকুল গুপ্ত তার মনে প্রশ্ন জেগেছে কিনা। রবির মনে প্রশ্ন জাগেনি স্যার। তুমি কি করে জানলে? তুমি কি আমার কথা মতো তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, এবং এটাও জেনেছি তিনি আপনার অতীত সম্বন্ধে কিছুই জানে না। আমি জানতাম তুমি ঠিক সময়ে ঠিক কাজ করে যাবে। স্যার তুমি আমার প্রিয়া, অবশ্যই লজ্জাকে তুমি আমার তাই আমার কাছে তোমার সব কিছু চাইবার অধিকার আছে। বলো বলো তুমি কি পুরস্কার চাও? শুধু আপনার ভালোবাসা। আর কিছু না, আর কিছু না। मस्ती में गाएगा जुबी जुबी, मेरा दिल गाएगा गाएगा मेरा दिल गाएगा। নিশা আমারও জাগেরে পল্লবী, তাই তো কলকাতার বাইরে গেল তোর কথা আমি ভুলতে পারি না। আমার মেয়ে সাধনা আমাকে সন্দেহ করে, আমি সাধনা মাকে বলি, মা সাধনা তুই আমায় ভুল বুঝিস না, তুই যেমন আমার মেয়ে, আমার বিয়ে পল্লবী তেমনি আমার মেয়ের মতো। ওই মতন করতে 21 বছর আগে আমি শেষকালের মতো গিয়েছিলাম আমার ওই বোনের মতো ভারতের যৌবনের দাঁত পচিয়ে দিতে। সেদিন আমি ভারতের যৌবন চিবেতে পারিনি। ব্যবসার ব্যাপারটা আমি ভুলে গিয়েছিলাম। যখন জানতে পারলাম ওই পিকার ভুবন বিরাটের জবরদস্ত পুলিশ অফিসার হয়েছে, আমিও কায়দা করে তার বড় ছেলে রবিকে আমার হেড অফিসে চাকরি দিলাম। আর দিনটা ছিল পয়লা মে। তার আগে তুমি বলো তো বাবা, যারা যারা বস্তির ছেলে মেয়েদের উদ্ঘাট করে বস্তির ঘর ভেঙে তাদের পথের ভিখারি বানাতে চায়, তাদের শাস্তি হওয়া উচিত। কোনো কিন্তু নয় বাপি, আমি বস্তির মালিকদের বিরুদ্ধে মহিলা সমিতির হয়ে বিদ্রোহ ঘোষণা করব। আর তোমাকে আমাকে উচিত শিক্ষা দিতে হবে সেই সব দেশদ্রোহী কুকুরদের। কুকুর? শুধু কুকুর নয়, ওরা হচ্ছে। ওদের নিয়ে বাজে কথা বলে তুই নিজের চরিত্রটা নষ্ট করিস না। আমি তোর সব ভেবে আমি ব্যবস্থা করেছি। আপনি সেই অর্জুনকে ডেকে পাঠিয়েছেন স্যার? অর্জুন? হ্যাঁ, অর্জুনই তো বস্তির থেকে উচ্ছেদ আসে সেই ছেলেটিকে আশ্রয় দিয়েছি। আমি তাকে দুঃসাহসী কাজের জন্য তাকে আমি সম্মান করব। বাবা সত্যি সত্যি তুমি অর্জুনকে ডেকে পাঠিয়েছো? মামুনি, তোরা মহিলা সমিতি করলে কি হবে? তার আগেই আমার এই হৃদয়ের মাঝখানে একটা জনগণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছি। হাসি বন্ধ করে আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। তুমি? উনি সেই দুঃসাহসী যুবক অর্জুন। কনগ্রাচুলেশন মাই বয়। দাঁড়া মা দাঁড়া, আগে মানুষের মতো একটা মানুষকে স্বাগত জানাই। কনগ্রাচুলেশন মাই বয়।
হ্যাঁ, তোমাকে দেখে আমার সেই পুরনো কথাটা বলতে যেটা বলতে ইচ্ছে করছে সেটা তাড়াতাড়ি বলে ফেলুন। কি যেন বলতে ইচ্ছে করছে। হ্যাঁ, মনে পড়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজেই বড় হবে। হ্যাঁ বাপি, আরে ভদ্রলোককে ছেড়ে দাও না, ওর সাথে আমি একটু আলাপ করতে চাই। আমার সঙ্গে আলাপ করবে? কিন্তু কেন? বারে, আপনি ওই গুন্ডাদের সাথে ফাইট করে যেভাবে ওই বাচ্চাটাকে রক্ষা করেছেন, তাতে অনেকেই আপনার সাথে আলাপ করতে চাইবে। আমি অদ্ভুত আপনার সাহস, আপনি দেশের গৌরব, তাই তো মহিলা সমিতির তরফ থেকে আমি আপনার হাতে হাত মেলাতে চাই। তার হাতের সঙ্গে মেলে না, কারণ জীবন জ্যামিতি কোনো সরল রেখার সঙ্গে মিলিত হয়নি। সেই জন্যই বিজি বেকারত্বের মাঝখানে দাঁড়িয়ে বিন্দুকে সিন্ধু ভাবছেন। আপনি কি করে জানলেন আমি বেকার? আমি জানি যাদের কাজ নেই তারাই ভালো কাজ করে। বাপি, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি এই আদর্শ ইয়াং ম্যানকে তোমার কারখানায় একটা চাকরি দেবে। সাধনা দেবী, আপনি আজ এক্ষুনি এই মুহূর্তে ওনার নাম ঠিকানা জেনে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আমার বাবার দেশ সেবার কাজকে আরো শক্ত করে তুলতে সাহায্য করো। আমার মা সাক্ষাৎ জগদ্ধাত্রী, আমার মুখের কথাটা আমার মায়েই বলে গেল। মিস্টার রবি, তুমি আজই ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও। আপনি সত্যি বলছেন স্যার? জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি যুবক। আমি পল্লবগ্রাহী নই, আমি গুণের গুণগ্রাহী। তাই তোমার মতো সাহসী যুবককে আমি আমার কোম্পানিতে নিযুক্ত করলাম। আপনি কার মুখ থেকে উঠে গেলেন? আমার মায়ের মুখ থেকে। আপনি খুব ভাগ্যবান, তাই মায়ের মুখ থেকে উঠে চাকরিটা পেয়ে গেলেন। বলুন, আপনার পুরো নাম কি? অর্জুন ভট্টাচার্য। আমার বাবা নেই। কি অদ্ভুত আপনার সাথে আমার মিল। আমি শুধু বাবার ছেলে, আমার মা নেই। আমরা যেন মহাভারতের দুই পুরুষ, আপনি কর্ণ আর আমি অর্জুন। এই যুগের আদর্শ যুবক অর্জুন ভট্টাচার্য তাহলে অভিমন্যুর বদলে সেবা পড়তে চক্র বইয়ে প্রবেশ করলো। প্রবেশ করে বই ছিল না স্যার, এই গুপ্ত সেবের কাজটাই কাল বড় সাংঘাতিক। আস্তে কথা বলো সঞ্জয়। কেন স্যার? ভুবন বাবু বাড়িতে না থাকলেও আমার বোন অঞ্জলি আছে, সে শুনতে পেলে এসব কথা ভুবন বাবুকে বলে দেবে। তাহলে কি স্যার এই কলেজকে বিশ্বাস ভুবন বাবুকে আপনি লাইনে আনতে পারলেন না? ডিস্টার্ব করো না তো। এখন বলো, মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার শেয়ার কত থাকবে? 25,000 টাকা স্যার, 25,000 টাকা। মাত্র 25,000 টাকা? তুমি কি জানো না সঞ্জয়, 25,000 টাকা এই যুগে নষ্ট। ঠিক আছে স্যার, ঠিক আছে, পুরোপুরি 50,000 টাকা পাবেন। আপনি শুধু এই বড় বাবুকে সেদিন একটু স্যার আটকে রাখবেন। টাকাটা কখন পাবো? কাল রাত 8টায়। 8টায়? হ্যাঁ স্যার, ওই সামনের মাঠটায় বাচ্চা ছেলে যে খেলাধুলা করে, ওই তার পাশের ঘরে খাটটায় খাটটার পাশে বসে আছে, ওখানে খোড়া ভিখারি আপনার হাতে টাকার বান্ডিল পৌঁছে দেবে। আপনি সেই টাকা পকেটে রেখে চলে যাবেন সুজা ব্যান্ডেল। আর পকেটে গরম গরম টাকা, আর হাতে এসে যাবে নরম নরম ইল্লু ইল্লু, হে হে ইল্লু ইল্লু, হে হে। পুরোপুরি 50,000 টাকায় পাবে। 50,000 টাকা? আরো কয়েক দাগ 50,000 টাকা চাই, তবে বাড়িটা কমপ্লিট করতে পারবো। আর বাড়ি হয়ে গেলে গাড়ি, আর গাড়ি হয়ে গেলে নারী। সিনেমার হিরোইনের মতন নারী চাই। বাড়ি গাড়ি হয়ে গেলে নারীতেই তো পড়ে।
গোপাল, এই বয়সে বিয়েটা না করলে আর কখন করবেন স্যার? বলি বয়সে তো একটা ধর্ম আছে নাকি? ধর্ম থাকতে থাকতে কাম্যটা নইলে যে জন্মটাই মিছে হয়ে যাবে। যেমন হয়েছে চুপ করো গোপাল, তোমার রামায়ণ আমি অনেকবার শুনেছি। ঠিক আছে, চুপ করলাম। তাহলে কাছে আসুন, কানে কানে একটা কথা বলি। আরে বসে আসুন না। বলো কি বলবে? আপনার ভগ্নিপতি রবি বাবুকে আজকাল আমাদের অফিসের মিস পল্লবের সঙ্গে করতে দেখেছি। খবরদার, বাজে কথা বলবে না। নামে একটা আজে বাজে কথা বললে আমার বোন অঞ্জলি রাগ করবে। ঠিক আছে, বলবো না। তাহলে 200 টাকা ছাড়ুন তো। টাকা কি হবে? না মানে বোতলটা নিয়ে ঘুরছি আর কি। একটা খেতে হবে, কথাটা যাতে হজম করতে পারি আর কি। এই না, তাই বলে এটাকে আবার ঘুষ ভাববেন না জানো। ঘুষ কথাটা শুনলে আমার মাথায় করে আগুন চলে যায়। সালারে এতদিন পাবলিকের থেকে ঘুষ খেত, আমি গাই পুলিশের থেকে ঘুষ। আমার এলে আছে গোপাল কিছু বললে? না না না, গোপাল আবার কি বলবে স্যার? যারা ঘুষ খায় তাদের গুলি করে মারা উচিত। পাবলিককে ঘুষ দিতে হলো, ভাবতে পারা যায়? না ভেবে তুমি না হয় একটা বিয়ে করো দাদা। বিয়ে করে বউকে খাওয়াবো কি? তোর শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতেন। তা কেমন ধরনের সাহায্য একবার শুনি? ওই ঘুষ নিতে, নাকি চুরি করতে, নাকি পুলিশের পোশাক পরে এই পাবলিক গুলোকে বোকা বানাতে? সামনে কথা বল অঞ্জলি। মুখ সামলে কথা বলবো অনিরুদ্ধ। আরে যাও যাও, এই মুহূর্তে থানায় চলে যাও। বোন ভগ্নিপতির বাড়িতে আড্ডা মারার জন্য সরকার তোমার শরীরে পুলিশের পোশাকটা পরিয়ে দেয়নি অনিরুদ্ধ। আপনার সঙ্গে কথা ছিল স্যার। না, আমি থানার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ, একজন সাব ইন্সপেক্টরের সাথে আমি কথা বলবো থানায় বসে। ঠিক আছে নয়, ঠিক আছে, থানাতেই যাচ্ছি, থানাতেই শুনবেন। তবে বোধহয় একটু ভুল করে ফেললেন। আমি শুধু সাব ইন্সপেক্টর নই, আমি আপনার ছেলের সম্বন্ধী। পরে বলবো। বৌমা বাবা, আমি কি কোনো সত্যি সত্যি ভুল করে ফেললাম? না বাবা, আপনি একদম ঠিক কাজ করেছেন। তাহলে শোনো বৌমা, বাড়িতে আমি বাবা কিন্তু থানায় পুলিশ। আমার একটা চোখ বাবার আর অন্য চোখ বাঘের। হ্যাঁ বৌমা, হ্যাঁ, তাই বলছি তুমি তোমার দাদাকে সাবধান করে দিও। আমি সাবধান করে দেবো আমার বড় ছেলে রবিকে। অফিসে কি এখন আপনার অফিসে ওভারটাইম চলছে মিস্টার রবি ব্যানার্জি? মানে কি মানে করছো? এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? বাবা, আপনি ভেতরে যান, আমি না হয় জিজ্ঞাসা করছি। ভয় কি মা, ভয় কি? ভয়ের শেকল পরে থাকলে নারী প্রগতি এগোবে কি করে মা? মেয়ে হয়ে জন্মেছো বলে তুমি তো কোনো অপরাধ করনি মা। বাবা, আমার সামনে দাঁড়িয়ে তুমি তোমার স্বামীকে জিজ্ঞেস করো বৌমা, মানুষ যদি এত রাত পর্যন্ত বাইরে থাকবে তাহলে সে ঘরে বেঁধেছিল কেন? বাবা, আমি জিজ্ঞেস করছি, আচ্ছা এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? নিশ্চয়ই অফিসে কোনো কাজ ছিল। সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। তার কারণ তুমি তাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো রবি। ও সব পুরনো যুগের কথা, এই যুগে চলে না। ও তাই নাকি? মার্চেন্ট অফিসের বড় বাবু মিস্টার রবি ব্যানার্জি, তাহলে বলুন এই বাবাটাও তো পুরনো, তাই পুরনো বাবা আর এই নতুন যুগে চলে না। চলে না সেটা আপনি নিজেই চিন্তা করুন। না বাবা, চিন্তা করবে না। চিন্তা এবার থেকে তোমাকেই করতে হবে, কারণ অঞ্জলি, আজকে তুমি বাবা হয়েছো। অঞ্জলি, হ্যাঁ, আমার ভাবতেও আমার ঘেন্না হচ্ছে, এমন দেবতার মতন যার বাবা
তার ছেলে এমন হয় কি করে? ছি! 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 শুনলেন তো বাবা, অঞ্জলির কথাগুলো আপনি শুনলেন? আপনি হাসছেন। ওরে হতভাগা, তোর মা থাকলে সে হয়তো কাঁদত রে, কিন্তু আমি পুরুষ মানুষ হয়ে কাঁদি কি করে বল? কিন্তু ভবিষ্যতে তোমাকে কাঁদতে হবে। রবি, আমি বলে রাখলাম। রবি, রবি, আমি রবিবার নই, আমার জীবনে কোনো ছুটি নেই। আমি দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারের মতো একটা একটা লাল ঘর হয়ে বেঁচে থাকতে চাই না। তাই আপনি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই। শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু হিসেবটা মিলছে কই? মিলবে না, মিলবে না। কি করে মিলবে? ইন্দ্রপ্রস্থের অর্জুন যে পোস্তা বাজারে বাসা নিয়েছে সে খবর কি পেয়েছেন? পেয়েছি, সংবাদ মাধ্যমে আমি তা পড়েছি। শুধু সংবাদ মাধ্যমেই পড়েছেন? এবার যে মারামারি লেগে যাবে। কিসের মারামারি? রাজনৈতিক মারামারি। কাকে নিয়ে মারামারি? সেই সাহসী যুবক অর্জুনকে নিয়ে। কেন মারামারি? ডানপন্থীরা বলবে অর্জুন আমাদের, বামপন্থীরা বলবে অর্জুন আমাদের। অবশেষে মধ্যপন্থী কুন্তি মায়েরা খুন্তি নিয়ে কাঁদতে বসবে। চুপ করুন, আমাকে একটু ভাবতে দিন। হ্যাঁ ভাবুন, ভালো করে ভাবুন। কিন্তু কি ভাবছেন দারোগা বাবু? না মানে আমি ভাবছি আমার ছেলে সোম যদি অর্জুনের মতো হতো, কিংবা অর্জুন যদি আমার ছেলে হতো, তাহলে আনন্দে গর্বে বুকখানা আমার কানায় কানায় ভরে যেত। ছোট্ট বাচ্চা সোমকে নিয়ে ভারতী যে কোথায় হারিয়ে গেল, আমি তাদের কত খুঁজলাম, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না। আর যাই হোক, বারানবতে পুড়ে মরেনি। তবে কি ভিক্ষে করে জীবন কাটাচ্ছে, কিংবা ঝিগিরি করে বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে? কোথায় আছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি খুঁজুন, অনুসন্ধান করুন, আমি ততক্ষণ দেখে আসি। না 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 না, আপনাকে বলবো না। আপনি শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামান্তর ছুটতে থাকুন, খুঁজতে থাকুন। বিবেক বাবু, বিবেক বাবু আপনি চলে যান, তবে যাবার সময় শুধু আপনি আমার একটা কথা শুনে যান বিবেক বাবু। ওদের সাথে যদি আপনার কোনোদিন দেখা হয়, তাহলে ওদেরকে আবার কথা বলবেন। ওদের স্মৃতি আজও আমি ভুলিনি বিবেক বাবু, ভুলতে পারিনি। স্মৃতি তুমি বলে দাও। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয় বেদনা রঙে রঙে ছড়িয়ে মুছে যাওয়া নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। মাথায় অসহ্য যন্ত্রণা, জ্বরে সারা গা পুড়ে যাচ্ছে। ঠাকুর, আর কতদিন আমাকে নিজের সঙ্গে ছলনা করে বেঁচে থাকতে হবে? তুমি কাঁদছো কেন মা? এভাবে কান্নাকাটি করলে
ওষুধে যা কোনো কাজ করবে না, জ্বরও সারবে না। এ কি মা, তোমার জ্বর হয়েছে? না মানে লুকোতে চাই না মা, লুকোতে চাই না। অতীতকে তুমি যেমন তোমার জীবনে আড়ালে লুকিয়ে রেখেছো, তেমনি করে সুখের আড়ালে অসুখটাকে লুকোতে চেও না। অর্জুন, আমি তোমার শত কষ্টের বোঝা মাথায় করে বলছি, তবু কেন তোমার এত দুঃখ? কিসের দুঃখ? সে তুই বুঝবি না বাবা, সে তুই বুঝবি না। কিন্তু তুমি বুঝবে না, তাই তো আমাকে লুকিয়ে লুকিয়ে তুমি এখনো দাদা বাবার কথা ভেবে চোখের জল ফেলবে, এখনো স্মৃতিতে সিঁদুর পড়বে। হ্যাঁ পড়বো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি স্মৃতিতে সিঁদুর পড়বো। মা ততদিনে কাঁদবে যতদিন না বর্দা মায়ের কাছে ফিরে আসে। চুপ কর, চুপ কর জয়। উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটা গরম করে দিস না। অর্জুন, চলো মা, তোমাকে আজ আমি এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাব। না না রে দাদু ভাই, ভারতীকে আর ডাক্তারখানা নিয়ে যাওয়ার দরকার নেই। আমি ঔষধ নিয়ে এসেছি। ওষুধ? কোন ডাক্তারের ওষুধ দাদু? পৃথিবীর মধ্যে সব থেকে বড় সেই ডাক্তারের নাম মা কালী। আমি আদ্যা শক্তি মহামায়া মহাশক্তি মা কালীর পুষ্প নিয়ে এসেছি দাদু ভাই। এই পুষ্পের স্পর্শে তোর মায়ের সব অসুখ ভালো হয়ে যাবে। আয় তো মা, আয় তো আমার কাছে, আয় তো রে মা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী মানি না, মানি না, আমি ঠাকুর দেবতা মন্ত্রতন্ত্র বিশ্বাস করি না। চুপ কর, ওরা চুপ কর। ভালো করে চেয়ে দেখ, স্মৃতিতে সিঁদুর পরে মাকে আমার মা জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। তোমার ওই জগদ্ধাত্রীর মতো মনে হওয়া মায়ের স্মৃতি থেকে সিঁদুরটা তুলে না নেওয়া পর্যন্ত মায়ের অসুখ ভালো হবে না। এত বড় কথা তুই আমার সামনে বলতে পারলি? তুই আমার সামনে আমার মেয়ের বৈধব্য চাইলি? ছি ছি আমি ভুল বলেছি দাদু, আমি ভুল বলেছি। তোমরা আমাকে ক্ষমা করো মাগো। তোমার কথা ভাবতে ভাবতে মাঝে মাঝে আমার মাথা ঠিক থাকে না, তাই যখন তখন যা খুশি তাই বলে ফেলি। আমি যা বলেছি তা ভুল বলেছি। আমি আমার মাকে রাজেশ্বরী রূপে সাজাতে চাই। তুমি সিঁদুর পরো মা, তুমি সিঁদুর পরো। সিঁদুর পরো মা, সিঁদুর পরো, সিঁদুর পরো মা, সিঁদুর পরো, হাতে পরো মা, হাতে পরো মা, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা,
পরবা কত সুন্দর। তোমাকে প্রথম দিন দেখেই না আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। তোমার এই একটুখানি স্পর্শে আমার সর্বাঙ্গে যেন শিহরণ সৃষ্টি করে উঠেছিল। সত্যি আমি তোমায় ভালোবেসে ফেলেছি অর্জুন। আই লাভ ইউ, আই লাভ ইউ অর্জুন, আই লাভ ইউ। গালে দাগ হয়ে যাবে যে, বলবে কি? এ কি গোপাল দা, তুমি? বের করো বের করো বের করো। আরে দম বন্ধ হয়ে মরে যাবে। কে দম বন্ধ হয়ে মরে যাবে? ওই যে যাকে তুমি লিখিয়ে রেখেছো। মানে তুমি তুমি কি বলছো? মানে আমি কিছু, তুমি না বললে আমি কিন্তু জানি। ও ছবি অর্জুন বাবু, তুমি অর্জুন বাবুকে মানে ভালোবেসে ফেলেছো। গোপাল দা তুমি সব জেনে ফেলেছো? হ্যাঁ লক্ষ্মী দাদা আমার, তুমি যেন এই কথাগুলো বাবাকে বলো না, কেমন? বলবো না, কিন্তু আমাকে তো ধরুন বিশ্বাস নেই। কদিন যা গরম পড়েছে, পেটে গ্যাস হয়ে জ্বরের ঘরে ভুল বকতে গিয়ে যদি তোমাদের ব্যাপারটা বেরিয়ে যায়, মা তাহলে কি হবে? 50 টাকা ছাড়ুন তো। 50 টাকা কি হবে? কি করবে 50 টাকা? কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেব, তাহলে আর ব্যাপারটা বেরিয়ে যাবে না। ব্যাপারটা বেরোবে না। 50 এই নাও 50 টাকা। তাই বলে এটাকে আবার যেন ঘুষ ভেবো না, এটাকে আমি ধার নিলাম, পরে শোধ দিয়ে দেবো, কেমন? না না না, তোমাকে একদম শোধ দিতে হবে না, বুঝতে পেরেছো? তুমি শুধু এই ব্যাপারটা যেন বাবাকে বলো না। সত্যি বলছি বলবো না, মাইরি বলছি বলবো না, বাচ্চা গেল। এই এই অর্জুন, আচ্ছা তুমি আমার বিপদ দেখে মুচকি মুচকি হাসছো তাই না? বেশ ঠিক আছে, এসো এসো একবার সামনে, দেখাবো তোমার মজা। কি মজা দেখাবেন সাধনা দেবী? তুমি মানে আপনি মানে তুমি? কি ব্যাপার হঠাৎ একেবারে আপনি থেকে তুমি? অর্জুন প্রেমে পড়ে গোলাপ বকছে। এখানে বিলাপের কোনো নামই নেই, কারণ কারণ আমি আমার ভালোবাসার গানটি তোমায় দান করেছি। সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশে পাখি বলে নীর পেয়েছি, এই মন বলে আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি।
পল্লবী তুমি? হ্যাঁ, আমি আসতে বাধ্য হলাম। আর কিছুক্ষণের মধ্যে ম্যানেজার মিস্টার রবি এখানে আসছেন। কেন কেন উইদাউট পারমিশনে তুমি কেন আসিতে? পল্লবী তুমি তাকে বলে দিও। কি বলবো বলুন? বলবে মিস গুপ্তা বলেছে উইদাউট নোটিশে তিনি কখনো কোনো সময় যেন এই বাড়িতে না আসে। সাধনা দেবী খুব রেগে গেছেন, তাই না অর্জুন বাবু? জানি না, আমি কিন্তু আপনার অনেক খবর জানি। কাজে লাগবে না, কারণ সিট খালি নেই। এগুলো থাকবে, সিটে বসে আছে ওই সাধনা গুপ্তা। আপনি কি গুপ্ত প্রেস পত্রিকা, তিথি নক্ষত্র জোয়ার ভাটা সব আপনার মুখস্থ? আমার মুখে কি আছে তাই আমি জানি না, তবে আমি জানি আপনার চোখে আছে অপরন্ত নেশা। আপনার কাছে জড়িয়ে আছি অপরন্ত ভালোবাসা। আমার সর্বাঙ্গ জড়িয়ে আছে আপনার কাছে পাওয়ার স্বপ্ন মধুর আশা। গুপ্তা অ্যান্ড কোম্পানির 6 মাসের অফিসার, প্রেমের অফিস তো ভালোই চালাচ্ছেন। কি বললেন? আমি আপনাকে থামুন না মিস্টার ব্যানার্জি, কি হয়েছে বলুন তো? মিস পল্লবী, ফার্দার একটা কথা না বলে ইমিডিয়েট তুমি অফিসে চলে যাও। কেন? আর কিছুক্ষণ এখানে থাকলে কি খুব ক্ষতি হয়ে যাবে? অসভ্যভাব মহিলা, শুধু চাকরি করতেছে, আড্ডা দেওয়াটাই ওর কাজ। আপনি দেখছি ভীষণ গাঢ়ায় পড়ে গেছে। মিস্টার অর্জুন ভট্টাচার্য, আপনি পুলিশ অফিসারের ছেলে বলে নিজেকে পুলিশ মনে করে আমার সঙ্গে পাঙ্গা দিতে হাত বাড়িয়েছে, কিন্তু পারবেন না। মনে রাখবেন, আমার নাম অর্জুন। অর্জুনের আরেক নাম সব্যসাচী। সব্যসাচীর সব দিকেই চোখ। সব্যসাচীর সব দিকে চোখ। তোর সব দিকে চোখ নয় রে, তোর সবের দিকে চোখ। তোর ওই চোখ দুটো আমি টেনে তুলে ফেলবো। তুমি কি জানো? অসাধারণ সুন্দরী যুবতীর আত্মহত্যা। আমি একটা কথা বলছিলাম স্যার। হ্যাঁ, 6 মাসের মধ্যে অর্জুন ভট্টাচার্য অনেক দূর এগিয়ে গেছে। এম আই কারেক্ট? ইয়েস স্যার। আমার মনে হয় ওকে একটু টাইট দেওয়া দরকার। তুমি তো আমার রাইট হ্যান্ড বয় মিস্টার রবি, তাছাড়া তোমাকে আমি কর্মচারী হিসেবে দেখি না, তুমি আমার ছেলের মতো। আর ওই জন্যই আমি অর্জুনের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখি। কিন্তু কেন রাখি জানেন স্যার? কেন? ওই যে আপনি কোথায় কোথায় বলেন আমি আপনার ছেলের মতো, ওই জন্য। মেষ রাশির জাতক রবি ব্যানার্জি, শুধু জানি না কোথায় আছে তোর ওই শয়তানি মা ভারতী আর তোর ওই ছোট ভাই সোম। আজ সোম নয়, আজ মঙ্গলবার। হ্যাঁ, আজ মঙ্গলবার। হ্যাঁ স্যার, আজ নর্থ বেঙ্গলে একটা ড্রাইফুড সাপ্লাইয়ের লাস্ট ডেট। হ্যাঁ, আপনি এই চালানটা একটু সই করে দিন। হ্যাঁ, কই দাও। আচ্ছা, তোমাকে যে একটা কাজ করতে হবে অর্জুন। বলুন। ওই গুপ্তা কোম্পানির ম্যানেজার রবি ব্যানার্জির উপর তোমাকে একটু চোখে চোখে রাখতে হবে। মিস্টার ব্যানার্জি তো আপনাকে ভীষণ শ্রদ্ধা করে। আমিও তাকে মুখের কোথায় বিশ্বাস করি আর মনে মনে বিশ্বাস করি তোমাকে, কারণ 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 তুমি আমার ছেলের মতো। ওই ছেলের মতো বাবার মতো শব্দ আপনি আমার সামনে কোনোদিন বলবেন, কারণ মতটার উপর আমার ভীষণ ঘৃণা জন্মে আছে। আমি? হ্যাঁ, আমার মালিক, আমি আপনার কর্মচারী। মাঝখানে ছেলের মতো বাবার মতো কথা থাকবে না, কারণ আমি আপনার বেবি ফুড খাওয়া বেবি নই। আমি আমার মায়ের বুকের দুধ খাওয়া দুর্ভিক্ষের যিশু। আমি একটা অনাসৃষ্টি অর্জন। সব
আমি জানি, সব জেনো আমি তোমাকে আমার কোম্পানিতে চাকরি দিচ্ছি। হ্যাঁ স্যার, কোথায় আসতে এলো? কারণ আমাদের এই বড় বাবু দৃষ্টি তো আপনি জানেন। আরে আসুন আসুন সঞ্জয় বাবু, একেবারেই সাদা পোশাকে। হ্যাঁ স্যার, সাদা পোশাকে আসতে হলো কারণ সাদা পোশাকে আমাদের বড় বাবু দৃষ্টি তো আপনি জানেন। তাকে আমি চিনি, সে আমাকে চিনে না। বলুন ইন্সপেক্টর অনুরুদ্ধ বাবু কত টাকা চেয়েছেন? শুধু টাকা চাইনি স্যার, তবে ও টাকার আগে চেয়েছে মিস পল্লবীকে। পেয়ে যাবেন, পেয়ে যাবেন। ও হ্যাঁ, পবিত্র আর নির্মলকে ডাকুন। আরে দারুণ বিক্রম নিয়েছে তো। একেবারে চিনা যাচ্ছে না। কি করে চেনা যাবে স্যার? শত্রু যখন বন্ধু থেকে আসে তখন কি কেউ চিনতে পারে? হনুমান যখন রাবণের মৃত্যুবান চুরি করেছিল তখন কি কেউ চিনতে পেরেছিল? না, একদম না। এই তোমরা আপন আপন কাজ করো। আমি যতক্ষণ কালকে সবার দেশের মঙ্গল কামনার জন্য যে ভাষণ দিব তার একটা খসড়া করে নি। আমরা শুনছি। আমি কালকের সবাই বলবো, বন্ধুগণ, কাশ্মীরের সমস্যা আমাদের জাতীয় সমস্যা। ভারতের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, আসামে বড় আন্দোলন, সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নতুন কিছু ভেবে চাই। আর আমাদের রাজ্যে 80 কোটি ভেবেদের হাত শক্ত করার জন্য চাই। অরিজিনাল বেবি ফুল। না 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 না, আমার হাসতে ইচ্ছে করছে না, আমার ভাবতে ইচ্ছে করছে না। সঞ্জয় টাকা নিয়ে ফিরে আসা না পর্যন্ত আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে না। কিন্তু সঞ্জয়টা এখনো টাকা নিয়ে ফিরছে না কেন? কেন ফিরছে না কেন? ফিরে এসেছি স্যার, কোনো রকমে গাড়ি চালিয়ে প্রতি প্রাণটা নিসার পালিয়ে এসেছি। কি হয়েছে? মানে হাঁপাচ্ছ কেন? অ্যাক্সিডেন্ট স্যার, অ্যাক্সিডেন্ট। লোক লোক চাপা দিয়েছো? স্পট ডেথ? না স্যার, পুরোপুরি অ্যাক্সিডেন্ট হয়নি, হতে হতে বেঁচে গেছে। একটা ভয়ঙ্কর দুঃসাহসী যুবক ওই বাচ্চাটাকে সরিয়ে না দিলে বাচ্চাটা শেষ হয়ে যেত। বাজে কথা বাদ দিয়ে বলো, মিস্টার সেবাব্রত গুপ্ত তোমাকে কত টাকা দিয়েছে? ওই শালা শুয়ারের বাচ্চা আমাকে 1 টাকা দেয়নি স্যার। তাহলে কার হাতে টাকা দিয়েছে? আরামের বাচ্চা সেবাব্রত গুপ্ত তোমাকে বিশ্বাস করে নেই, শালা মামদাবাজি পেয়েছে। কায়দা করে 1 লরি ড্রাগস পাচার করে দিলাম, আর টাকার বেলা শালা টেলিফোন কাপড়িকে বিধবা হয়ে পড়ে আছে। কাজ করে না স্যার, এই কোন শালা সরকারি কর্মচারীরা ঠিক ঠিক কাজ করে না। তুমি ঠিক বলেছো, এই জন্য দেশটা একেবারে জাহান্নামে যাচ্ছে। যাচ্ছে মানে কবে চলে গেছে। চিনতে পারছেন না স্যার? কি করে চিনতে পারবেন স্যার? আমরা যে এখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশ? হ্যাঁ স্যার, বহুরূপীর ছদ্মবেশ। ওই আপনারাও যেমন বহুরূপী, আমরাও তেমন বহুরূপী। আরে পবিত্র তুমি? হ্যাঁ স্যার। আর এটা নির্মল। আরে বাহ বাহ বাহ, দারুণ পোশাক পরেছে, একেবারে চেনাই যাচ্ছে না। চেনা তো আপনাদেরও যায় না স্যার। এই পুলিশের পোশাক পরে যা সব চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলে দেশটা জাহার নামে যাচ্ছে। এই শালা পবিত্র, তুই কি পাপের লাইন বাদ তুলে নিতে চাইছিস নাকি রে? তোর মুখে কেমন উল্টোপাল্টা কথা শুনছি। ঠিকই শুনেছিস, ওই অর্জুন বাবুর মতো আমিও সিস্টেম চেঞ্জ করার কথা ভাবছি। শুধু অর্জুন বাবুর নামটা শুনে আপনারা সবাই চমকে উঠলেন। সে কি দারুণ দুঃসাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা বাচ্চা ও তার মাকে বাঁচালো, তা যদি দেখতেন। যাকে এই নিন আপনাদের টাকা। তুমি তোমার ভাগের টাকা নিয়ে যাবে না? আমার প্রথম ভাগ শেষ, এবার বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ শুরু। ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার।
ওই পবিত্র পাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে। করবে সেবা করতে গুপ্তকে ছিল না। চলি স্যার, তোমার ভাগের টাকা। আমি আমার ভাগের টাকা অনেক আগে বুঝে নিয়েছি। আপনারা তো ঠিক ভাগ করতেন না, আর যেটা করতেন সেটাও তো বাঁদরের পিঠে ভাগ। এটা নবনীতি সুধার গল্প। আজকাল সমাজ বিরোধী কালচার। হ্যাঁ স্যার। সঞ্জয়, তুমি ওই টাকা ভর্তি এটার্জিটা শিবানী লাহারি লাশের পাশে রেখে ঢাকা দিয়ে দাও। এই শিবানী লাহারি মৃতদেহের পাপে 50,000 টাকা ভর্তি এটার্জি, অথচ শিবানী লাহারি 5 টাকার জন্য আত্মহত্যা করেছে। রিপোর্টে পোকাও এটা সমাজতান্ত্রিক আত্মহত্যা। জোরে বলে ফেললাম, এটা সমাজতান্ত্রিক আত্মহত্যা। সালা চোর চিটিংবাজ সঞ্জয়টাও মাঝে মধ্যে বোমাবার্তের যুগে ফিরে যায়। ব্যাপারটা তেমন কিছু নয় অনিরুদ্ধ, ব্যাপারটা তেমন কিছু নয়। একজন ছিনতাইকারী এক ভদ্র মহিলা গোড়া থেকে এ হাটটা ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। নাও, এটা তুমি মালখানায় জমা দিয়েছো। আরে বাবা, এতক্ষণ ধরে দেখার কি আছে? ওটা একটা ছিনতাই করা হার, তোমাকে দেওয়া কারো উপহার নয়। উপহার আপনি নিতে দিলেন কই? কি বললে? কি বললাম তখনই বুঝবেন যখন আপনার এই পুলিশের চাকরিটা আর থাকবে না। I say get out from here. Get out. কর্তব্যের গেট পেরিয়ে যে এখনো আপনার সামনে আসেনি, তাকে আপনি গেট আউট বলছেন স্যার? কে তুমি যুবক? অর্জুন ভট্টাচার্য। অর্জুন? তোমার কোলে ঘুমিয়ে থাকা ওই ছেলেটিকে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, হয়তো কর্ণপুত্র বিশেষিত হলেও হতে পারে। তুমি আমার সঙ্গে রহস্য করে কথা বলছো, তোমার সাহস তো কম নয় যুবক। আপনি তো জানেন স্যার, অর্জুন দুঃসাহসী ছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন। বাবা বাবা, অপূর্ব অপূর্ব তোমার শাস্ত্র জ্ঞান। শুধু শাস্ত্র নয় স্যার, আমি এক জ্ঞান্ত ইতিহাসের ছাত্র। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বললে? আমার ভূগোল নয়, পোড়া রুটির মতো পাতলা, তাই তো আমি পাগলের মতো চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছ, পূর্ণিমার চাঁদ যেন ছলছানো রুটি। যুবক যুবক, তুমি সুকান্ত পড়েছ, কিন্তু রবীন্দ্রনাথ পড়নি। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতাগুলো, যারা তোমায় বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বাবু, কবিতার এই লাইনগুলো আমার মা আমাকে বারবার শোনায়। মা? কি বলে যুবক? তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। আরতি ভট্টাচার্য? আচ্ছা আচ্ছা যুবক, তোমার বাবার নাম কি? আমার বাবা নেই। বাবা নেই? না, নেই। আমি শুধু মায়ের ছেলে। ছেলেবেলায় আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবার নাম কি, আমার মা তখন কাঁদতে কাঁদতে বলতো, তোর বাবার নাম ভগবান। দাদু বলতো, আমার বাবার নাম ভগবান। আমি তখন থালা বাটি গ্লাস ছুঁড়ে চিৎকার করে বলতাম, ভগবান যার বাবা, তার মাকে এমন করে কাঁদতে হয় কেন? ছেড়ে দাও আমাকে, আমি আমার মার কাছে যেতে চাই। মা! কি অপু, তুই কিভাবে এখানে? তুই কিভাবে এরকম? কি হলো? কিভাবে হলো? দাদু! পুলিশের গাফিলতিতে তাহলে পুলিশ অফিসারের নাতিও অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? কার গাড়িতে? গাড়ির নম্বর কত? সেই অ্যাক্সিডেন্ট গাড়ির নাম্বার আমাদের দেখার সুযোগ হয়নি বাবা। তবে এই ভদ্রলোক না থাকলে হয়তো উনি আমাদের সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বাবা। কি হয়েছিল বৌমা, ব্যাপারটা খুলে বলো। আমি আপনাদের কথা মতো সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, এবার আমি চলি। কোথায় যাচ্ছ আঙ্কেল? এমন স্বপন কিনতে পারি, এমন আমির আমার জল ছবিতে
রঙি লেগেছে এমন আবির গো, এমন আবির গো। কি বললে? আঙ্কেল মানে কাকা। তুমি বুঝি ইংরেজি পড়নি আঙ্কেল? শুধু ইংরেজি নয় রে অপু, প্রথম জীবনের প্রথম ভাগটায় পড়া হয়নি। অর্জুন, তুমি যখন যাবে তখন তোমার চিকিৎসার টাকাগুলো তুমি নিয়ে যেও ভাই। ভাই? হ্যাঁ, আর যদি তোমার মতন যদি আমার একটা দেওর থাকতো, তাকে তো আমি ভাই বলে ডাকতাম। না না বৌমা, না, মতো নয়। ওই মতো শব্দটা তুমি আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না। এই যে এই যে নাও, এ নাও, টাকাটা রাখো, টাকাটা রাখো। দারোগা বাবু, আপনার নাতি আমাকে আঙ্কেল বলে ডেকেছে, আপনার বৌমা আমাকে দেওর বলে ডেকেছেন। আপনি শুনিয়েছেন আমার মায়ের মুখের উচ্চারিত কয়েকটা কবিতার লাইন, তাই জীবনের লাইনটা আজ আমার কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে। দারোগা বাবু, টাকাগুলো আপনি রেখে দিন। তুমি নেবে না? কি করে নেব? কাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি কখনো হাত পেতে নিতে পারি? কোনোদিন পারি না, কোনোদিন। আমরা দুজন স্বর্গ রচনা খেলিব না ধরণীতে, শীতল স্নিগ্ধ শীতল কলিব না ধরণীতে, মুগ্ধ গলিত স্নিগ্ধ ললিত বারু বালি বারে বারে স্বপ্ন দিয়া বায়ু ছায়া ঘুরিয়াছি ধরণীতে, তবু ভয় নাই জানিয়াছি প্রাণে, তরিব না না জানি কখনো, তবু আমি জানি তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। মন আর হুঁশ এই দুটো নিয়েই তো মানুষের জীবন, আর সেই মানুষের মাঝখানেই তো আমি অর্জুনকে ভালোবেসে ফেলেছি। তাই তো সেই ভালোবাসার মানুষটার কাছে আজ আমি চলে এলাম। অফিসে যায়নি বলে তুমি একেবারে আমাদের বাড়িতে চলে এলে। হ্যাঁ, এসে বুঝলাম আমি ভুল করেছি, তাই তো এই মুহূর্তে এখান থেকে আমি চললাম। কোথায় যাবে? আমি অর্জুনের মা, আমি অর্জুনের মা। তুমি আমাকে না বললেও আমি আমার বাবার মুখে আর জয়ের মুখে সব শুনেছি। অর্জুন, মায়ের চোখে ফাঁকি দিয়ে পালাবার চেষ্টা করবি না। মানে তা কেন? আমার ভীষণ পাগল ছেলে কোথাকার। মায়ের কাছে তো লজ্জা কেন বাবা? আমি তো তোদের চলার পথে কোনোদিন বাধা দিইনি, তাহলে কেন এতদিন এই ঘটনাটা আমার কাছে গোপন রেখেছিলি? আসলে দোষটা ওর নয় মা, দোষটা আমার। তোমার? হ্যাঁ, আমি কায়স্থের মেয়ে আরও ব্রাহ্মণের ছেলে, তাই আমাদের ব্যাপারটা যদি আপনি মেনে না নেন। এত বড় লোকের মেয়ে, এত ছোট মন কেন মা সাধনা? মা, সম্বন্ধ করে বিয়ে দিলে আমি জাতির বিচার করতাম, কিন্তু তোরা যখন দুজন দুজনকে ভালোবেসেছিস
আমার কাছে ভালোবাসার থেকে বড় যা তোদের ভালোবাসা থেকে চিরকাল সন্দেহ মুক্ত থাকে। তোর ভালোবাসার বঞ্চনায় এই মেয়েটাকে যেন কোনোদিন চোখের জল ফেলতে না হয়। মা আজ তাহলে আমি আসি মা, আমি আসি। এসো মা, এসো। পাগল ছেলে কোথাকার। মা, আমার সোনা মণিমা। আরে অপু, তুমি এসেছো? এসো এসো। আমি কি স্বপ্ন দেখছি? ছোটবেলার রবির সঙ্গে এই ছেলেটার খোকা, খোকা তোমার নাম কি? অপূর্ব। অপূর্ব, ওরকম হাঁ করে কি দেখছিস? এসো মা, এসো। তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে ছেলে আমার পাগল হয়ে গেছে। হয়তো আমরা কিছুই করতে পারি না, অন্তত আপনি আমাদের আশীর্বাদ করুন, তোর উপকারটা যেন আমরা সারা জীবন মনে রাখতে পারি। আশীর্বাদ করি তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক। মায়ের এই পুজোর সিঁদুর আমি আপনার সিঁথিতে পরিয়ে দিই। আরে হাঁ করে কি দেখছিস? ভাবলিকে প্রণাম কর। কি করে করবো? ঠাম্মা যে আমার দিকে চাইয়ে তাকিয়ে আছে। শিশুর চোখ ঠিকই ধরে ফেলেছে। এবারে প্রণাম করে ঠাম্মা। হয়েছে দাদি ভাই, হয়েছে। আচ্ছা, আমাকে যেমন তুমি প্রণাম করলে, তোমার ঠাকুমাকে তুমি প্রণাম করো তো। আমার দাদু আছে, ঠাম্মা নেই। তোমার দাদু আছে, ঠাকুমা নেই? তোমার দাদুর তাহলে আমার মতো পোড়া কপাল। তার মানে আপনি মায়ের জীবন থেকে বাবা হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? তার মানে